নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য। সাম্প্রতিককালে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি রাজনীতিতে নাম লিখেছেন। এদিন যখন এই প্রতিবেদন আপনাদের জন্য পেশ করছি, সেদিন হয়তো জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সরাসরি প্রত্যক্ষভাবে একটি রাজনৈতিক দলে তিনি নিজের নামটাকে সংযুক্ত করছেন। আমি দেখছিলাম, বিশ্বাস করুন, আপনারাও দেখেছেন, 3 শ্রেণীর মানুষ গেল রব করছেন। প্রথম শ্রেণীর মানুষকে আমি দোষ দিই না, দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর মানুষ সম্বন্ধে কিছু কথা বলা দরকার। এই সমাজের প্রথম শ্রেণীর মানুষ হচ্ছেন, কি দরকার ছিল একজন বিচারপতি? তিনি বিচারপতির আসনে বসেই তো বিচারগুলো করে রায়গুলো দিতে পারতেন। শুধু এই পঙ্কিল আবর্তের নামলেন কেন? এরা বেসিক্যালি কিন্তু জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির ওয়েলউইশার, তাকে শ্রদ্ধা করেন, তাকে সম্মান করেন, তাকে ভগবান বলে পুজো করেন, এবং তাদের পারসেপশনের মধ্যে যে বিচার ব্যবস্থার কোনো মানুষ রাজনীতিতে আসতে পারেন, এটা ঠিক খাপ খায় না। কেন? রাজনীতিটা এতটাই কাদা। ফলত তারা একটু যন্ত্রণা থেকে বলছেন, কি দরকার ছিল, কোনো প্রয়োজন ছিল না। অর্থাৎ খারাপ মানুষটা খারাপ জায়গায় থাক, ভালো মানুষটা ভালো জায়গায় থাক, বিচার ব্যবস্থার মধ্যে থেকে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যা করেছেন, যতটা করেছেন, সেটাই যথেষ্ট। দ্বিতীয় শ্রেণীর মানুষ আরও খুব ইন্টারেস্টিং। তারা অবশ্য তৃণমূল কংগ্রেস। আমাদের চোরগুলোকে এভাবে ধরিয়ে দেওয়ার কী দরকার ছিল? একটা তথ্য আপনাদের কাছে দিয়ে দিই, যে তথ্যটা নিয়ে তথাকথিত মেইনস্ট্রিম মিডিয়া আলোচনা হচ্ছে না। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যে রায়গুলো দিয়েছেন, প্রত্যেকটা রায়কে স্থগিতাদেশ হয়ে গেছে। না, মিথ্যা কথা। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যে 19টা সিবিআই তদন্তের রায় দিয়েছেন, তার মধ্যে 17টা সুপ্রিম কোর্ট থেকে লোয়ার কোর্টেই ফিরে এসছে। ডিভিশন বেঞ্চে প্রথমে আটকে ছিল, তার পরবর্তীকালে ছাড়পত্র পেয়েছে। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যে রায় দিয়েছেন সেটাই ঠিক, অর্থাৎ সিবিআই তদন্ত করবে। এবং তারপর যখন সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টও সেটাতে ইন্টারফেয়ার না করে আবার লোয়ার কোর্টে ফিরিয়ে দিয়েছে। অর্থাৎ 19টার মধ্যে 2টো স্টে অর্ডার, 17টাতেই সিবিআই রায়কে মান্যতা দিয়েছে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট। এটা নিয়ে কেউ কিন্তু আলোচনা করছে না। এই সময় যারা সমালোচনা করছেন তারা কেউ আলোচনা করছে না। তৃণমূল কংগ্রেসের বেঞ্চের পক্ষ থেকে এটা বলা হচ্ছে যে উনি যে রায় দিয়েছেন সেই রায় তো ঠিক আইনগত হয়নি। আমি কুণাল ঘোষের কথা, কুণাল ঘোষ এর কথা ছেড়ে দিন, আমি ওই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা আমি বলতে চাই না। কেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, ব্যক্তিগতভাবে চরিত্র হনন করার চেষ্টা করেছেন, কুৎসিত অঙ্গভঙ্গি করেছেন, মিমিক্রি করেছেন। একজন ভাঁড়ের যে কাজটা, বেসিক্যালি তো গোপাল ভাঁড় এই সমাজে নেই, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেন ভাঁড় যে কাজটা করেন সেইভাবে করে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইংরেজি জানেন না, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইন জানেন না। আরেকজন ভাঁড় আছেন এই বাংলায়, সে ভাঁড়টির নাম অবশ্য অরুণাভ ঘোষ। তাই দুই ভাঁড় এখন ওকে যতটা ছোট করে রাখা যায় চেষ্টা করছেন। এবং অবশ্যই তৃণমূল কংগ্রেস তারা তো চেষ্টা করবেনই, কেন এতগুলো চোরকে উনি ঢুকিয়েছেন। আমি এই প্রসঙ্গে একটা তথ্য আপনাদের কাছে দিয়ে দিই, যে তথ্যগুলো নিয়ে নাড়াচাড়া করা দরকার। এই রাজ্যে দাঁড়িয়ে, আবার বলছি, এই রাজ্যে দাঁড়িয়ে এন্টায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গাঙ্গুলি, এসপি সিনহা থেকে সমস্ত এডুকেশন ডিপার্টমেন্টটা যে প্রেসিডেন্সি জেলের মাটিতে গড়াগড়ি হচ্ছে, এটা জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি দেওয়ার রায়ের ভিত্তিতে। এ রাজ্যে দাঁড়িয়ে খাদ্যমন্ত্রী যে মানুষটা, জ্যোতিপ্রিয় মল্লিক, খাদ্যমন্ত্রী বাকিবুর রহমান, শঙ্কর আড্ড, এই যে এন্টায়ার টিমটা প্রেসিডেন্সি জেলের মাটিতে গড়াগড়ি খাচ্ছেন, কাটসি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। এ রাজ্যে দাঁড়িয়ে পুরসভা দুর্নীতির বা এন্টায়ার করাপশনটাকে আনফোল্ড করেছেন যে মানুষটা, সে মানুষটার নাম জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। এ রাজ্যে দাঁড়িয়ে রেশন দুর্নীতি যে মানুষটার হাত ধরে সিবিআই তদন্ত হয়ে শেষ পর্যন্ত একটা দিশা দেখার চেষ্টা হচ্ছে, সেটাও কিন্তু জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। এই যে আজকে শেখ শাহজাহানকে ধরা হলো, সেটা নিয়ে প্রচুর হইচই হচ্ছে, সেটা কিন্তু ওই স্ক্যাম, অর্থাৎ খাদ্য দুর্নীতি স্ক্যাম, এবং সেটাতেও জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির অবদান। যে মানুষটা এতগুলো দুর্নীতির জায়গাকে উন্মোচন করেছেন, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের রাগ থাকবে, যন্ত্রণা থাকবে, সেটাই স্বাভাবিক। ভাঁড় কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ভাঁড় অরুণাভ ঘোষ, তারা এইসব কাজবার করবেন, আমি অবাক হই না। কিন্তু আমাকে যেটা অবাক করেছে, বিশ্বাস করি, এক শ্রেণীর সকল বামপন্থীরা, এবং তাদের মধ্যে এই বামপন্থীদের মধ্যে 2টো শ্রেণী আছে। একটা হচ্ছে উগ্রবাম, আলট্রা লেফট, যারা নকশালবাদী রাজনীতি বা অতি বাম, মানে যারা সিপিএম নন কিন্তু অতি বাম, তারা অত্যন্ত অশালীন ভাষায় কথা বলতে অভ্যস্ত। মানে আপনি আমার মতামতের না হলেই আপনি শ্রেণী শত্রু, সমাজের শত্রু। এই যে শ্রেণীটা উগ্রবাম, সিপিএম নয় কিন্তু আমি বামপন্থী, এই যে বামপন্থীরা, এরা বরাবরই অত্যন্ত নিম্নমানের নোংরা রুচির কথা বলে। এদের পড়াশোনাটা আছে,
নিম্নমানের নোংরা রুচির কথাবার্তা বলতে অভ্যস্ত। তারাও জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সম্বন্ধে বলতে শুরু করেছে যে এটা কি করলো একটা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে বলে, তারপর অকথ্য কুকথ্য কথা তারা বলে যাচ্ছে। এরপরে আসুন যারা সিপিএম করেন, তাঁরা ভেবেছিলেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বাম মনস্ক, তাহলে কী করে একটা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে তারা হাত মেলালো, তারা প্রশ্ন করছেন। আমি বলছি সিপিএম যারা করেন তারা প্রশ্ন করছেন, ঠিক আছে একটা মানুষ যদি একটা প্ল্যাটফর্ম খুঁজে নেয়, সেই প্ল্যাটফর্মটা যদি বিজেপি হয়, সেই প্ল্যাটফর্মে যদি গিয়ে সমাজ সংস্কারের কাজ করার চেষ্টা করেন, অসুবিধাটা কোথায়? তাঁর তো দায় নয় মার্কস এঙ্গেলসের পুঁথিগত বিদ্যা বা আদর্শটাকে এই পশ্চিমবঙ্গে প্রেথিত করার কাজ, যেটা বামপন্থী রাজনীতির একটা কাজ, তাঁর তো সেটা কাজ নয়। তিনি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, তিনি সমাজ সংস্কারের কাজে অভ্যস্ত। ফলে তিনি সমাজের সংস্কার করার জন্য যদি কিছু কাজ, এগেনস্ট করাপশন কিছু মুভ, সেগুলো যদি একটা গ্রেটার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজ করেন, সেই ক্ষেত্র থেকে দাঁড়িয়ে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বিজেপির প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছেন। এটা সিপিএমের পছন্দ নয়, ফলে যে যা ভাষায় পাচ্ছেন কথাবার্তা বলছেন। কিন্তু কিছু কিছু শালীন মন্তব্য শুনছি জাস্টিস বা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন, আমাকে ব্যথিত করেছে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এই সিদ্ধান্তটা, অর্থাৎ বামপন্থী রাজনীতি না করে বিজেপির প্ল্যাটফর্মটা তিনি কেন বাঁচলেন। তার মনে যন্ত্রণা অত্যন্ত শালীন ভাষায়, আইনজীবীরা দেখছি শালীন ভাষায় কথা বলছেন, ফিরদৌস শামীম থেকে সব্যসাচী চট্টোপাধ্যায়, এরা প্রত্যেকেই বামপন্থী রাজনীতি, কিন্তু তাদের কথাবার্তার মধ্যে একটা শালীনতা আছে। সুদীপ্ত দাশগুপ্ত থেকে বিক্রম বন্দ্যোপাধ্যায়, তারা শালীনভাবে কথা বলছেন, সেটাই এক্সপেক্টেড। আমার মতে না হলেই আমি অশালীন ভাষায় কথা বলবো, এই কালচারটা ইদানিংকালে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছেন। বামপন্থী আমলেও ছিল, কিন্তু এতটা ছিল না। এখনকার দিনে যারা সিপিএমের একটা শ্রেণী, আমি সবাইকে দোষ দেবো না, কিছু মানুষ কিন্তু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভাষায় কথা বলছেন, আর কিছু মানুষ তারা অত্যন্ত নোংরা কুৎসিত কদর্য ভাষায় জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে আক্রমণ করছেন। আমি তো জানতাম বাম, কিন্তু কেন রাম হয়ে গেল, পারলে সামনে মেরে দেবেন, একটা অদ্ভুত জিনিস তৈরি হয়েছে। আর আরেকটা শ্রেণী আছেন, বিশ্বাস করুন, তথাকথিত ইন্টেলেকচুয়াল। এরা না বাম না কংগ্রেস, এরা কেউ সাংবাদিক, কেউ লেখক, বিশেষ করে কাগজ টাগজের সাংবাদিক, ইন্টেলেকচুয়াল, নিজেদের একটু আঁতেল আঁতেল ভাবেন, টিভির টক শোগুলোতে বসেন, আমি নাম বলতে পারি, আমি নাম বলে তাদের মনে করছি, এরা দেখছি এটার বিরোধিতা করছে। এটা কি হলো, বিজেপির প্ল্যাটফর্মে চলে গেল। আর একটা ব্যক্তি মানুষ, তিনি স্বাধীন জীবনে কি করবেন, কোন প্ল্যাটফর্ম বাঁচবেন, তাকে কুৎসিত ভাষায় আক্রমণ করব? আসলে এই সব কিছু আমি যে বর্ণনা করলাম না, এর পিছনের কারণটা একটাই, সেটা হচ্ছে একটা ভদ্রলোক এবং অত্যন্ত বরিষ্ঠ মানুষ এবং অত্যন্ত পরিচ্ছন্ন মানুষ, এবং তার কর্মজীবনে কৃতিত্ব দেখিয়ে দিয়ে গেছেন যে আদালতে বিচারটা কত দ্রুত করা যায় এবং কী স্পিডে করা যায় এবং কীভাবে দুর্নীতির এগেনস্টে ক্রুসেডার হওয়া যায়। এটা আদালতের ভেতরেও কোনো কেউ পছন্দ করেনি। আমি তাদের নাম নিয়ে বলছি না, কাউকে ছোট করতে চাই না, কিন্তু তিনি তো পথপ্রদর্শক। আজকে যে কোনো সময় কলকাতা হাইকোর্টে বিচারপতি নিয়ে আলোচনা করতে গেলে প্রথম 10 জনের মধ্যে নামটা আসবে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, প্রথম 10 বার আলোচিত হবে। একাদশতম স্থানে জাস্টিস অমৃতা সিনহা, জাস্টিস জয় সেনগুপ্ত, জাস্টিস রাজশেখর মান্তা, জাস্টিস বিশ্বজিৎ বসু, এই সব নামগুলো আসবে, কিন্তু প্রথম 1 থেকে 10 লোকে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির নাম বলুন। আপনি রাস্তায় যে কোনো মানুষকে প্রশ্ন করুন, তারা দেখবেন 100 জনের মধ্যে 90 জন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে কুর্নিশ করবেন। আমাদের দফতরে একটা ফোন এসেছিলো, বললো বোধহয় শান্তিপুর বা ওই সব জায়গায় থাকেন, বলছেন একটু জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির ফোন নাম্বারটা দেবেন, আমি ডেস্টিনেশনটা দেবেন, বাড়িটা কোথায়, আমি আজকে কলকাতায় আছি, আমি একবার ওকে প্রণাম করে যাব। এই ভক্তি, এই ভালোবাসা এমনি এমনি পাওয়া যায় না। হি হ্যাজ সেট দ্য প্রেসিডেন্স, আর সেই প্রেসিডেন্সটাকে ভর করে যে প্রবাদ প্রতিম একটা নাম তিনি অর্জন করেছেন, সেইটা নিয়ে তিনি একটা পলিটিক্যাল প্ল্যাটফর্মে এসে মঞ্চে দাঁড়িয়ে কিছু কাজ করতে চাইছেন। আর সেই কাজটাকে নিয়ে সিপিএম মার্কস এঙ্গেলস লেনিনকে নিয়ে কেন তার পথে তিনি হাঁটলেন না, সেটা নিয়ে চিন্তিত। কংগ্রেস ক্ষয়িষ্ণু দল, তারাও কেন রাহুল গান্ধী দলে তিনি এলেন না। আর তৃণমূল কংগ্রেস তো আমরা চোর, আপনি এভাবে এক্সপোজ করে দিয়েছেন, রাগটা বড্ড। ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি মুখবন্ধটা করলাম এই কারণে যে আজকে আমি ঝন্টু বড়াইক অধ্যাপক, আমি তাঁকে সরাসরি টেলিফোনে ধরেছিলাম যে আপনি কি ভাবছেন, এই যে কদর্য কুৎসিততম আলোচনা জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে হচ্ছে, আপনি কিভাবে দেখছেন? যে অধ্যাপক ঝন্টু বড়াইক, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ভারী সুন্দর ব্যাখ্যা করলেন। কি বললেন আসুন শুনি। নমস্কার ঝন্টু বাবু, সন্ময় বলছি। নমস্কার সন্ময় বাবু, একটু জোরে বলবেন কাইন্ডলি। একটা বিষয় নিয়ে আপনার কাছে এলাম। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তার
বিচার আসন থেকে নেমে এসে সরাসরি রাজনীতির রণাঙ্গনে গেছেন টু ফাইট এগেনস্ট করাপশন। এটাকে বাংলার তথাকথিত একটা শ্রেণীর সমাজ তারা নানান নিজস্ব কারণে ভালোভাবে নিচ্ছে না। তৃণমূল নিচ্ছে না তার কারণ অন্ধকার আর আলো তফাৎটা তিনি চোখে আঙুল দিয়ে বুঝিয়ে যাবেন। অন্ধকার মানে নবান্ন, আর আলো মানে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। এটা চোখে আঙুল দিলে মানুষ স্বাভাবিকভাবে আলোর দিকে যাবে, এটা একটা। দ্বিতীয় যেটা হচ্ছে এক শ্রেণীর মানুষ তথাকথিত, আমি খেয়াল করছি এক শ্রেণীর বামপন্থী মানুষ, তারা রে রে করে উঠেছেন এ কি হলো, একজন বিচারপতি কি করে তার ব্যক্তিগত জীবনে রাজনীতিতে প্রবেশ করলেন, এটা তো অন্যায় হলো। আমি এই বিষয়টা নিয়ে আপনার স্পেসিফিক মতামত একটু চাই। হ্যাঁ, আমি প্রথমেই বলি, দেখুন যে আমরা কিন্তু গত শতকে 60-এর দশকে একটা পারতাম, একটা কথা প্রচলিত, আমরা মানে চর্বিত চর্বণ আমরা করতাম, আপনারা বহু এটা আলোচনা করেছেন যে এক্সিকিউটিভ ভার্সেস যে জুডিশিয়ারি, এই লড়াইয়ের মধ্যে কিন্তু একটা কমিটেড জুডিশিয়ারির কথাটা উঠেছিল। এবং আপনি খেয়াল করে দেখবেন এই 2011-তে ক্ষমতা পরিবর্তনের পরে এই কমিটেড জুডিশিয়ারিটা যে পশ্চিমবঙ্গের জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার যখন জনগণকে পুরো জনগণের কথা, জনগণের দাবি দেওয়া, জনগণের প্রতি তাদের যে দায়বদ্ধতাকে যখন ভুলুণ্ঠিত করছিল একের পর এক, তখন কিন্তু আমরা দেখলাম এই জাস্টিস গাঙ্গুলির হাত ধরে একটা কমিটেড জুডিশিয়ারির স্বাদ পেল, যেখানে আমাদের সংবিধানে পরিষ্কার একদম তার ইয়েতে লেখাই আছে যে জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, এই যে লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটির উপরে যে জাস্টিসকে স্থান দেওয়া হয়েছে, যখন সরকার জনগণের দ্বারা নির্বাচিত সরকার ফেল করে, সেখানে কিন্তু এই জাস্টিসকে প্রতিষ্ঠিত করে মানুষের মধ্যে একদম মেধাসম্পন্ন এ রাজ্যের বেকার যুবক যুবতী শুরু করে আমার আপনার সাধারণ মানুষের জীবন জীবিকার উপরে যেই সরকার আঘাত এনেছিল, সেখান থেকে কিন্তু একটা মানবিক মুখ হিসাবে আলো, আপনার কথা আমাদের আলো দেখিয়েছিল যেই লোকটি, তাকে কিন্তু আক্রমণ শুরু করেছিল এই সরকার নিজেদের স্বার্থে। আপনি খেয়াল করুন, শুধু একের পর এক আক্রমণ নয়, তাকে কি করে আটকানো যায়, তাকে কি করে এই যে নিয়ন্ত্রণে আনা যায়, বিচার ব্যবস্থাটাকে কি করে নিয়ন্ত্রণে আনা যায়, এইটা কিন্তু একের পর এক এরা করেছে। এবং এই নিরবিচ্ছিন্ন প্রচেষ্টায় একটা যখন তারা ব্যর্থ হয়েছে, আজকে এই ব্যর্থতার পরে যখন আজকে নতুন একটা দিগন্ত জাস্টিস গাঙ্গুলি নতুন করে দেখালেন যে এবার বিচার ব্যবস্থার ভূমিকার থেকে সাফল্যমণ্ডিত অবস্থার থেকে তিনি যখন বৃহৎ একটা রাজনীতির প্রেক্ষাপটে আমাদের বড় একটা আসর দিতে চাইছেন, সেখানে গিয়ে এটার মধ্যেও কিন্তু তৃণমূলেরা নতুন করে নিজেদের মতন করে একটা বায়ানারি তৈরি করে জনগণকে আমার মিসগাইড করছেন। অর্থাৎ এতদিন বিচার ব্যবস্থাটাকে 14 নম্বর, নবান্নের 14 নম্বর থেকে যে কন্ট্রোল করার একটা অপচেষ্টা চলছিল, তাতে ব্যর্থ হওয়ার পরে এখন যখন জাস্টিস গাঙ্গুলি মানুষের মধ্যে নতুন একটা আলো বাংলার সমাজ ব্যবস্থার কাছে দিতে চাইছেন, আপনি খেয়াল করুন এই মুহূর্তে যদি আমরা একটা সার্ভে করি, দেখবেন 100 জনের মধ্যে 100 জন সাধারণ মানুষ কিন্তু এর মধ্যে একটা আশার আলো পাচ্ছে যে এবার উনি বুঝি আরো বৃহৎ অর্থে রাজনীতির প্রেক্ষাপটে এসে মানুষের সাহায্য করবেন, অন্তত বাংলার এই অভাবনীয় অন্ধকারের যুগকে তিনি অবসান করতে সাহায্য করবেন। সেখানে যে লাস্ট 72 ঘন্টা 73 ঘন্টা ধরে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতারা যে কায়দায় তাকে আক্রমণ করছেন, সেটা শুধু নিন্দনীয় নয়, ভয়ানক। এবার প্রশ্নটা দ্বিতীয়টা হচ্ছে তৃণমূল তো এগুলো করে এসছেন, এছাড়া তাদের কোনো কাজ নেই। কিন্তু এ রাজ্যের যারা অন্যতম দুটো বিরোধী দল, যারা প্রচন্ড রেসপন্সিবল সর্বভারতীয় দুটি দল, সিপিআইএম বামপন্থী যারা এবং কংগ্রেস, তারা কেন এই পুরনো জুতোয় পা গলাচ্ছে বা তৃণমূলের জুতোয় পা গলাচ্ছে? তার পিছনে আমি সিপিএম এর প্রেক্ষাপটে যদি বলি, দেখুন সিপিএম কোনোদিনও কিন্তু ইনক্লুসিভ পলিটিক্সটা, এই যে ইনক্লুশন, সবাইকে নিয়ে চলার রাজনীতি, এটা তাদের দলেরই বিভিন্ন সময় বিভিন্ন প্রবক্তারা বলেছেন। আমরা আমাদের ব্যবহারিক জীবনে সিপিএমকে যখন তার মধ্যগগনে, তখন আমরা ছাত্র, তখন থেকে আমরা যা দেখেছি আমাদের চর্চায়, রাজনীতির চর্চায়, তারা কিন্তু করেনি, ফলে তাদের ক্ষেত্রে এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু আপনাকে কংগ্রেসের প্রেক্ষাপটে বলি, কংগ্রেস কিন্তু একটি সর্বভারতীয় প্রাচীন দল, শতাব্দী প্রাচীন দল হওয়ার পরেও তারা যে আজকে একই জুতোয় পা গলাচ্ছেন, তার পিছনে তাদের কিন্তু একটা ভিন্ন একটা কিন্তু
পলিটিক্যাল কম্পালশন আছে যে কোনোভাবেই যদি শেষ পর্যন্ত মমতাকে করা যায়, মানে বলতে পারেন অ্যাক্ট অফ ইনভেরিয়েবল পলিটিক্যাল কম্পালশন বাস্তবে সার্বিক দিক থেকে এই মুহূর্তে বাংলায় বিজেপি বা বিজেপিতে যাওয়া অভিজিৎ বাবুর কিন্তু বাংলার মানুষের যে দাবি দাবার সপক্ষে কথা বলছেন তা অনেক বেশি গ্রহণযোগ্য, এই কারণে যে শাসক দল কার্যত একদম লুম্পেন শাহজাহান জাহাঙ্গীরদের হয়ে যখন খেলছে বা তাদের জন্য যখন সমস্ত রাজনীতিটাকে ডেডিকেট করেছে, সেখানে গিয়ে শেষ ভরসাটা যে বিরোধীদের দিক থেকে আমরা পাওয়ার কথা ছিল, সেই বিরোধীদের অন্যতম দুটো রেসপন্সিবল বিরোধী দল বাম এবং কংগ্রেস, তারাও কার্যত এই অন্ধকারাচ্ছন্ন দশাটাকে নিজের জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে প্রমোট করছেন। সেক্ষেত্রে গিয়ে কিন্তু অভিজিৎ বাবুদের উপরে বাড়তি দায়িত্ব বর্তালো এবং আমি আশা করছি, বিশ্বাস করুন, আমি মনে প্রাণে চাইছিলাম যে এই রকম মানুষগুলো বাংলায় আসুক। 70-এর দশকের শেষ থেকেই তো বাঙালি রাজনীতি মেধাশূন্য, নকশালদের পর থেকেই। ফলে এই জায়গাতে এই যে এত বড় মাপের একজন বিচারপতি, যারা ভারতবর্ষের বিচার ব্যবস্থা যে একটা আইন শাসন ব্যবস্থা ভেঙে পড়ার পরে একটা কার্যকরী মুখ হিসেবে উঠে আসতে পারে, যেটা তিনি এতদিন পরে পথপ্রদর্শকের ভূমিকায় দেখালেন, তিনি এখন রাজনীতিতে এসে অন্তত শাহজাহান জাহাঙ্গীর হারাবুলদের যে এই ক্ষতবিক্ষত হওয়া বাংলার রাজনীতি তাদের দ্বারা, সেটার থেকে অন্তত আমাদের আশা করছি মুক্ত করবেন। বড্ড দিশেহারা আমরা। অনেক ধন্যবাদ ঝন্টু বাবু, এত মূল্যবান মতামত আপনি আমাদের দিলেন, অনেক ধন্যবাদ।